একটা ঘটনা ক্লায়েন্টের শেয়ার করো। একদম। উনি বলছিলেন যে ওনার ছেলের সাথে ওনার ফ্যামিলিতে কারোর কোনো বন্ডিং নেই। ওনার ছেলের প্রবলেমটা কি ছিল, 24 ঘন্টায় 10 থেকে 15 মিনিট ঘুমায় শুধু ছেলেটা। তো সবকিছু দেখার পর আমি বললাম যে এটা হলো তাহলে পাস্ট লাইফটা পড়ি। মানে এটা এই লাইফের আগে একটা লাইফ ছিল, তার আগের লাইফে ছেলেটা ছিল সৌদি আরবে। আচ্ছা। ঠিক আছে, তো তখন ওখানটা দুটো দল ছিল। তো দুটো দলের মধ্যে না মানে সবসময় ফাইট থাকতো, যে যেই দলটা ভালো কাজ করবে আজকে সেই দলটা খেতে পারবে, আচ্ছা। যে মানে করতে পারবে না সে খেতে পারবে না। শিকারের ব্যাপারেও তাই, যে শিকার করবে সে খাবে, আর যে শিকার করবে না সে খাবে না। যে ওই সময়টা না ওদের মধ্যে ভালোবাসা প্রেম এরকম কোনো ব্যাপার ছিল না। যার যখন যাকে ইচ্ছে হচ্ছে সে তখন, মানে সেক্সুয়াল ব্যাপারটা প্রচন্ড বেশি ছিল। আচ্ছা। মানে শিকার করবে, মেয়েদেরকে ইউজ করবে, তাদের যদি বেবি হলো সেটা মেয়েদের প্রবলেম, তাদের প্রবলেম না। ও নিজেই তারপর বলছে যে আমি এতটা খারাপ কাজ করেছি, যখন তখন যে কোনো মেয়েকে ইউজ করলো, ইউজ করার পর যে তাকে কিছু কিছু মেয়েকে সে মানে মার্ডারই করে দিয়েছে, ওটা খুশি। মেয়েটাকে ছুরি মেরে দিল, গলা কেটে দিল, ওটা খুশি, ওদের আনন্দ। ওই জায়গাটা খুব গরম থাকতো, তো তো ও সেই জিনিসটা ক্যারি করছে, যে ঘাম আর টেনশন, জল পিপাসা, এই সব কিছু ওইখান থেকে ক্যারি করে এসছে, যে এত মেয়েকে ও ইউজ করেছে যে ভগবান ওকে ক্ষমাই করতে পারছে না। ইভেন এই লাইফে পর্যন্ত ওর কোনো গার্লফ্রেন্ড নেই, ওর কোনো মেয়ে বান্ধবী নেই, ওর মাকেও ও পছন্দ করে না। হ্যালো বন্ধুরা, আমি পার্থ আর তোমাদের জন্য এই শুক্রবার নিয়ে আসলাম একটা নতুন এপিসোড। আজকের এপিসোডে থাকছে আমার সঙ্গে প্রিয়াঙ্কা, পাস্ট লাইফ কনসালটেন্ট। আজকে আমরা পাস্ট লাইফের ব্যাপারে জানতে পারবো, দুটো ইনসিডেন্ট পাস্ট লাইফে কিরকম কি কি ঘটনা ঘটেছিল পাস্ট লাইফে দুটো ক্লায়েন্টের সঙ্গে, সেটা আমরা জানবো। তাদের কি প্রবলেমস, কি ট্রমা ছিল, তারপরে কি করে আমরা জানলাম যে এটা পাস্ট লাইফের সঙ্গেই একটা কানেকশন রয়েছে। তো আজকের আমাদের গেস্ট প্রিয়াঙ্কার কাছে সরাসরি চলে যাব। প্রিয়াঙ্কা, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি আচ্ছা, কেমন আছো? থ্যাংক ইউ। আর তুমি আমাকে একটা জিনিস বলো, যে তুমি আমার সঙ্গে যখন ফোনে কথা হচ্ছিল আমরা পাস্ট লাইফে অনেক কিছু আলোচনা করেছিলাম, তো তুমি কত বছর ধরে কি কি প্র্যাকটিস করছো একটু যদি আমাদেরকে বলো শুরুতেই। আমি হয়ে গেছে প্রায় 4-5 বছর ধরে প্র্যাকটিস করছি। তো আমি রেকি করছি, আমি লামাফেরা করছি। আর রেকি আমার গ্র্যান্ড মাস্টারটা কমপ্লিট করা, আচ্ছা। লামাফেরাটা কমপ্লিট করা না, ওটা প্র্যাকটিসও রয়েছে। আর পাস্ট লাইফ রিগ্রেশন করাচ্ছি। আর আর দুটো করছি, সেটা মোহিনী, একটা আছে আমাদের মোহিনী, আচ্ছা, আর একটা নীতিকা। খুব ইন্টারেস্টিং দুটো নাম তুমি বললে। একটু পরে আমরা ওই নীতিকা আর মোহিনীতে আসবো শেষের দিকে। একটু পাস্ট লাইফ নিয়ে যদি কথা বলি, যে তুমি হ্যাঁ হ্যাঁ একদম। পাস্ট লাইফ নিয়ে চর্চা হঠাৎ কেন, মানে এই কি করছো, লামাফেরা করছো, হঠাৎ পাস্ট লাইফটা কেন? পাস্ট লাইফটা এই কারণে, কারণ প্রথমে বলি রেকি তো সর্বে সর্বা, আমি সব জায়গাতেই বলি যে রেকি সর্বে সর্বা, রেকির উপরে কিছু নেই। কিন্তু পাস্ট লাইফটা নিয়ে করা, কারণ আমি আগে পাস্ট লাইফ ব্যাপারে জানতামও না। তো আমি যখন রেকি করি, তো কোনো একটা কারণে আমি জানতে পারি পাস্ট লাইফের ব্যাপারে, যে আমাদের পাস্ট লাইফে আমরা যা কিছু করে এসেছি, আমরা প্রেজেন্টে যে প্রবলেম গুলো ফেস করি সেগুলো সমস্ত কিছু ওই পাস্ট লাইফের থেকেই মানে সবকিছু আমরা ক্যারি করছি। আমার নিজের কিছু প্রবলেম ছিল পার্সোনাল লাইফে। আমি অনেক রকম হিলিং মোডালিটি যেগুলো আমি নিজে করেছি, আমি নিজে অ্যাপ্লাই করেছি, তো সেগুলোতে অনেকটা রিলিফ পেয়েছি, বাট পুরোপুরি পাইনি। তো পাস্ট লাইফ আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা, আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টরও তো আমাদেরকে সাজেস্ট করে যে আপনি একটা এক্সরে করুন বা ব্লাড রিপোর্ট করুন। তো কোথাও একটা আমার মনে হয়েছে যে আমি সবকিছু করেছি, পাস্ট লাইফটা করিনি। মেবি পাস্ট লাইফ করলে আমি আমার বাকি যে প্রবলেমটুকু রয়েছে সেটা হয়তো সলভ হবে। আচ্ছা। তারপর আমার ফোনে দেখলাম, আমি অনেক কিছু কিছু পডকাস্ট দেখলাম, ইভেন তোমার পডকাস্টও দেখেছি। তো তারপর আমি পাস্ট লাইফের ব্যাপারে দেখতে শুরু করলাম, জানতে শুরু করলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে হ্যাঁ তাহলে হয়। কারণ অবশ্যই পাস্ট লাইফ না থাকলে তো প্রেজেন্ট হবে না। তো আমার তখন মনে হলো যে না, আমি আমার পাস্ট লাইফটা করাই।
আচ্ছা। তো আমি যখন প্রথমে পাস্ট লাইফ করাতে যাই, আমার একটু হালকা মাঙ্কি মাইন্ড, মানে আমি নিজেরটা প্রথমে দেখতে পারিনি, আচ্ছা। ব্লকেজ ছিল। তো সেটা কাটানো হলো। তারপর আমি পাস্ট লাইফটা দেখলাম। ইভেন আমার পাস্ট লাইফটা দেখে আমি নিজেও কিছুটা শকড হলাম যে আচ্ছা, তাহলে এই প্রবলেমটা এই কারণে হচ্ছে। দেন ওখান থেকে ম্যাম রেমিডিও দেওয়ালো। তো আমি সেই রেমেডি গুলো কন্টিনিউ যখন করলাম, উইদিন 21 days আমার যেই জিনিসগুলো কখনো ঠিক হবারই ছিল না, আমি ভাবছিলাম যে না, এত কিছু করেছি, এত জায়গায় গেছি, কিছু হয়নি, নিজেও তো এত কিছু শিখলাম, করলাম, পুরোপুরি রিকভারি যখন পাইনি, তাহলে হবে না। কিন্তু পাস্ট লাইফ করার পর, দেন রিগ্রেশন করার পর, আর যা কিছু ওখানে আমাদের বলেছিল ম্যাম করতে, বা ইউনিভার্সের থ্রু আমি জানতে পারি যে আমাকে এইগুলো করতে হবে, তো সেগুলো করার পরে এখন আমি এখানে মানে খুব এত ভালো। ভালো আছি। তার আমি ভীষণ ভালো আছি, এবং তারপর থেকে মনে হলো যে আমিও তাহলে শিখি, কারণ এরকম আমার মতো অনেকেই আছে যাদের প্রবলেম থাকে, তো তারাও হেল্প পাক, তারাও ভালোভাবে বাঁচুক, কারণ আমাদের প্রত্যেকের ভালোভাবে বাঁচার অধিকার আছে। একদম তো ঠিক। তারপর থেকে ওটা আমি শিখি, আর আমার দারুণ লাগে। বিশ্বাস করো, মানে সবকিছুর মধ্যে রেকি তো প্রথমে থাকবেই, সেটার মানে পাশে কেউ নেই, কিন্তু তারপরে পাস্ট লাইফটা আমার ভীষণ ভালো লাগে। যেহেতু তোমার ভালো লাগে, তাহলে সরাসরি ঘটনায় যাই। তাহলে তুমি একটা একদম ঘটনা ক্লায়েন্টের শেয়ার করো। একদম। ঘটনা বলতে দেখো, সেভাবে ঘটনা বলতে তো প্রচুর আছে, কিন্তু আমার কাছে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ওনার বাড়ি দুর্গাপুর। পডকাস্টের মাঝখানে একটা বিরতি নিলাম বন্ধুরা। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমের ওনার। আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালসে আপনারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ব্রেসলেট ও ক্রিস্টাল প্রোডাক্টস পেয়ে যাবেন, যেগুলো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের অ্যাস্ট্রোলজার আর আমি দুজন মিলে আমরা আপনাদের জন্য কনসাল্ট করে আপনাদেরকে কোন ক্রিস্টালটা পড়লে আপনার বেনিফিট হবে সেগুলো কিন্তু আমাদের স্টোর নাগের বাজারে রয়েছে, যেখানে আপনারা এসে আমাদের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারবেন প্রত্যেকটা ক্রিস্টাল কেনার আগে। বিভিন্ন রকম প্রোডাক্টস আছে ক্রিস্টালের উপরে, ক্রিস্টাল ট্রিজ, ক্রিস্টাল পিরামিডস, রক ক্রিস্টাল, ক্রিস্টাল ব্রেসলেট, ক্রিস্টাল অ্যাঙ্কলেট, সব রকম আমাদের কাছে প্রোডাক্টস পেয়ে যাবেন। তাছাড়াও বলে দিই, আমাদের অ্যাস্ট্রো ক্রিস্টালস অ্যান্ড পারফিউমে আমরা এমন একটা কোম্পানি যারা পারফিউম বার করেছি ক্রিস্টাল ইনফিউজ করে, যেখানে আমাদের পাঁচটা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা রেডি করেছি, যেই পারফিউমের মধ্যে আমাদের ক্রিস্টালস অরিজিনাল র ফরম্যাটে দেওয়া থাকবে, যাতে আপনারা যেই পারপাসের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেই পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। বলে দিই, লাভ পোর্শন, মানি ম্যাগনেট, নেগেটিভিটি রিমুভার, ব্ল্যাক ম্যাজিক রিমুভার আর অরা বুস্টার, এই পাঁচটা প্রোডাক্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যারা যারা নেগেটিভিটিতে ভুগছেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করেছে আর তাদের একটা গুড ফিডব্যাকও রয়েছে। যারা যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা পর্যন্ত আমাদের সঙ্গে কনসালটেশন করে খুব কম খরচায় তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পেরেছে। আমাদের কোম্পানি নাগের বাজারে অবস্থিত আছে, তো দেরি করবেন না, আপনারা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে আর অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সঙ্গে ভিজিট করতে চলে আসবেন। আমরা বলে দিই, আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। যারা যারা ক্রিস্টাল নেবেন নিজেদের অরা ঠিক করার জন্য আর যে পারপাসের জন্য, তার আগে আমরা আপনাকে একটা ফ্রি কনসালটেশন দেওয়ার পরই কিন্তু আমরা আপনাকে ক্রিস্টালটা ধারণ করতে বলবো। আমাদের কাছে কিন্তু মোর দ্যান 100 টাইপস অফ ক্রিস্টালস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের রিলেশনশিপ প্রবলেম, আপনি জব পাচ্ছেন না, আপনার উপরে নেগেটিভিটি আছে, আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, সব কিছুর কিন্তু আমাদের কাছে সলিউশন রয়েছে। আমি পার্থ, অ্যাস্ট্রো ক্রিস্টালস এর ওনার অ্যান্ড হিলার অ্যান্ড কনসালটেশন করি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাকি পডকাস্টটা আপনারা শুনতে পারবেন এখন। আর উনি ফোন করেছিলেন প্রথমে, তো উনি বলছিলেন যে ওনার ছেলের সাথে ওনার ফ্যামিলিতে কারোর কোনো বন্ডিং নেই। আচ্ছা। ছোট থেকেই না ও একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে যে কোনো ব্যাপার নিয়ে ও ভীষণ টেনসড হয়ে যায়, আর মানে যেটুকু টেনশন নেওয়ার না, ও তার থেকেও বেশিটা নিয়ে ফেলে। তো তখন আমি বললাম যে তাহলে একটা রিডিং করান। বলছে না, আমি রিডিং করিয়েছি, তো আমি রিডিং আর করাতে চাইছি না, আমি পাস্ট লাইফের ব্যাপারেই সব জেনেছি, আমি পাস্ট লাইফই করাবো। তো এইভাবে হট করে তো পাস্ট লাইফ করানো যায় না, যে কারণ সব কিছুর জন্য পাস্ট লাইফ নয়। তো আমি ওনার সাথে একটা কথা বললাম, বলে আমি দেখলাম যে না, হ্যাঁ পাস্ট লাইফটা করাতে হবে, নাহলে প্রবলেম হবে। তো ওনার ছেলের প্রবলেমটা কি ছিল, ওনার ছেলে মানে ঘুমোতো 24 ঘন্টায়। সত্যি বলছি, মানে আমার নিজের চোখে দেখা, উনি আমাকে ভিডিও রেকর্ড করে পাঠিয়েছে, 24 ঘন্টায় 10 থেকে 15 মিনিট ঘুমোয় শুধু ছেলেটা।
10 থেকে 15 মিনিট শুধু তার ঘুমাচ্ছে? মানে তার অতিরিক্ত ঘুমায় না, আর যখন ঘুমোবে না মানে ঘুমের মাঝে মাঝে ও ভীষণ ভয় পায়, উঠে বসে পড়ে। তো ওকে যখনই জিজ্ঞেস করা, প্রচন্ড ঘামে, হয়তো এসি চলছে তার মধ্যেও ছেলেটা ঘামছে। হুম। তো আমি ওর মাকে বললাম যে এরকম কেন? তো বলছে এটা কতদিন ধরে, তো বলছে মানে ওর 16 বছর, 15-16 বছর থেকে প্রবলেমটা বেশি শুরু হয়। আচ্ছা। আর শীতকালে নাকি ও সোয়েটার বা গরম কিছু পরতে চায় না, ওর খুব গরম লাগে, খুব জল পেপাসা পায়, প্রচন্ড জল খায়। হুম হুম। তো ওকে সবকিছু দেখার পর আমি বললাম যে এটা হলো তাহলে পাস্ট লাইফটা করি। গেলাম পাস্ট লাইফ করে যেটা দেখলাম, মানে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমরা, আমাদের কর্মাটা এতটা ইম্পর্টেন্ট। ও অনেক 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 দিন আগে, মানে এটা এই লাইফের আগে একটা লাইফ ছিল, তার আগের লাইফে ছেলেটা ছিল সৌদি আরবের। আচ্ছা। ঠিক আছে। আর সেই সময় ওই জায়গার মানে এত কিছু ডেভেলপমেন্ট ছিল না। হুম। তো তখনের প্রবলেমটা কি ছিল না, তখন ওখানটা দুটো দল ছিল। তো দুটো দলের মধ্যে না মানে সবসময় ফাইট থাকতো, যে যেই দলটা ভালো কাজ করবে আজকে সেই দলটা খেতে পারবে, আচ্ছা। যে মানে করতে পারবে না সে খেতে পারবে না। হুম। শিকারের ব্যাপারেও তাই, যে শিকার করবে সে খাবে, আর যে শিকার করবে না সে খাবে না। হুম। গেল। তো আমি বললাম তাহলে ওটার সাথে এটার কি প্রবলেম, সেটা তুমি, আমি ওকে বললাম যে তাহলে তুমি দেখো যে তোমার কেন হচ্ছে এটা। ও দেখলো যে ওই সময়টা না ওদের মধ্যে ভালোবাসা, প্রেম এরকম কোনো ব্যাপার ছিল না। যার যখন যাকে ইচ্ছে হচ্ছে সে তখন, মানে সেক্সুয়াল ব্যাপারটা প্রচন্ড বেশি ছিল। আচ্ছা। মানে স্বীকার করবে, মেয়েদেরকে ইউজ করবে, তাদের যদি বেবি হলো সেটা মেয়েদের প্রবলেম, আচ্ছা। তাদের প্রবলেম না। আর ও মানে ওই জায়গায় সব আহ ওরকমই ছিল। তো ও এত মেয়ে ইউজ করেছে, এত মেয়েকে ইউজ করেছে, আর ওদের নাচ গান মদ এসব ছাড়া আর কিচ্ছু চলে না। হুম হুম। তো ওই একটা ট্রমা ওর মধ্যে ছিল, কারণ ওর ডেথটা যখন দেখলাম, ও পাস্ট লাইফটা করতে করতে না ও চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিয়েছে। হুম। ওর এতটা কষ্ট হয়েছে, বলছে আমি, ও নিজেই তারপর বলছে যে আমি এতটা খারাপ কাজ করেছি, যখন তখন যে কোনো মেয়েকে ইউজ করলো, ইউজ করার পর যে তাকে কিছু কিছু মেয়েকে তো সে মানে মার্ডারই করে দিয়েছে। ওটা খুশি, মেয়েটাকে ছুরি মেরে দিল, গলা কেটে দিল, ওটা খুশি, ওদের আনন্দ। হুম। আর ও লিড ছিল, ওদের গ্রুপেরও লিড ছিল। তো সেখানটায় দাঁড়িয়ে আমি বললাম যে তাহলে এই মানে তুমি যে এইগুলো করতে, এগুলোর মানে করার সাথে তোমার এই লাইফের কি কানেকশন আছে? তো বলছে তখন ওই ওই জায়গাটায় খুব গরম থাকতো, তো তো ও সেই জিনিসটা ক্যারি করছে, যে ঘাম আর টেনশন, জল পিপাসা, এই সবকিছু ওইখান থেকে ক্যারি করে এসছে, যে এত মেয়েকে ও ইউজ করেছে যে ভগবান ওকে ক্ষমাই করতে পারছে না। ইভেন এই লাইফে পর্যন্ত ওর কোনো গার্লফ্রেন্ড নেই, ওর কোনো মেয়ে বান্ধবী নেই, ওর মাকেও ও পছন্দ করে না। আচ্ছা। ওর ফ্যামিলিতে ওর বাবা আছে, ওর জেঠু আছে, দুটো কাকা আছে। হুম। তো এই যে চারটে ভাই, চারটে ভাইয়ের ফ্যামিলির মধ্যে ওই ছেলেটা কিন্তু একটাই একা ছেলে। আচ্ছা। কিন্তু ওর না বিয়ে করার ইচ্ছা আছে, না কোনো মেয়েকে ভালো লাগে, না বোনদের সাথে ঠিক করে কথা বলে। হুম হুম। ইভেন লাস্ট 4-5 বছর হলো ও বাড়িতেও থাকে না। আচ্ছা। ও বাড়িতে থাকে না, ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু ও বাড়িতে থাকে না, বাড়ির কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখে না, বাইরে থাকে। আর এদিকে ওর মা বাবা ওরা প্রচন্ড কান্নাকাটি করে, যে একটাই তো ছেলে, হুম হুম হুম। চারটে ভাই, তাদের ফ্যামিলির একটাই ছেলে, বাকি সবার মেয়ে তো সবাই তো চাইবেই। হুম। কিন্তু ও আসবে না, আর ও শুধু ভয় না, ছোট থেকেই ভয়টা যে কেউ ওকে মেরে দেবে। আচ্ছা। এইবার বলি যে ও প্রথমে পাস্ট লাইফটা করতে চাইছিল না। তো ওকে ওর মা বোঝালো, আমার সাথে কথা বলে, ইভেন ও যখন পাস্ট লাইফটা করতেও এসছে, এত অ্যাগ্রেসিভ ছিল, এত রাগ, মানে ও করবে না। তো যাই হোক ওকে কাউন্সিলিং করা হলো, ও করলো। করার পরে এখন ছেলেটা পুরোপুরি ঠিক হয়নি, কারণ ওর যে রেমেডিটা এসেছিল, হুম হুম। ওকে ওইখানের যে সোলরা ছিল তারা বলছে সময় লাগবে। আচ্ছা। ও রিগ্রেশন করছে, ও ক্ষমা চাইছে। আমি বলছি তুমি হাঁটু গেড়ে বসো, বসে ক্ষমা চাও, যেই সোলরা এসছে তাদের কাছে ক্ষমা চাও। ওকে ক্ষমা করবে না তারা, বলছে এখনো সময় লাগবে। ওকে অনেকবার বলানো হলো কিন্তু কিছু হলো না। লাস্টে একটা সোল, হ্যাঁ একটা সোল নাকি ওকে শুধু বললো যে তুমি
রিগ্রেট, মানে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো, আচ্ছা। ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো, ইউনিভার্সের কাছে ক্ষমা চাও। তারপর মানে আমরা আস্তে আস্তে সেটাকে ক্ষমা করব, কিন্তু সেটার জন্য ইমিডিয়েটলি কিছু হবে না, ওটার জন্য প্রচুর সময় লাগবে। বাট ওই যে ও মানে খুব গরম লাগতো হুম হুম। বা ও যে ভয় পেত, ঘুমোতো না, এখন ওর মা বলছে যে না, এখন নাকি ছেলেটা বাড়িতেও ভিজিট করে, মানে এইগুলো করার পরও ইউনিভার্সের কাছেও ক্ষমা চাইছে, ও বাড়িতেও ভিজিট করছে, ও বাবা মায়ের সাথে রিলেশনটা আগের তুলনায় অনেক বেটার, আচ্ছা। অনেক বেটার। আর মানে এখন অনেকটা ঠিক আছে, বলছে হ্যাঁ দিদি আমি এখন ঘুমোতে পারছি, মানে আগে যেটা 15 মিনিট ঘুমোতো এখন হয়তো সেটা 1 ঘন্টার মতো ঘুমোচ্ছে। কিন্তু ওর রাতের মানে রাতের যে ঘুমটা ছিল না, হুম। যেহেতু ওর মানে কাজগুলো কর্মাগুলো এত খারাপ ছিল, হুম হুম। কিন্তু রাতের ঘুমটা এখনো ঠিক হয়নি। মানে রাতে কি করতো, মানে ও সারা রাত জেগে থাকতো? জেগে আছে, বসছে, ঘরে পায়চারি করছে, ঘুমই আসছে না? ওর ঘুম আসছে না। ওর পাশে যদি কেউ থাকে তারাও ডিস্টার্ব হচ্ছে, কারণ একবার লাইট জ্বালাচ্ছে, একবার ওয়াশরুম যাচ্ছে, একবার কোনো না কোনো কাজ করছে। কিছু জিনিস অনেকেরই থাকে যে আমরা ঘুমোচ্ছি, আমাদের সাউন্ড প্রবলেম একদম হচ্ছে, একদম। তো ওই জন্য ওর বাড়ির লোকজনের সাথে প্রবলেম হতো, প্লাস ওর বাবার সাথেও রিলেশনটা খারাপ হয়ে গেছিল ধীরে ধীরে। মানে ও যেটা করছে ওর বাড়ির লোক মেনে নিতে পারছে না, এত 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 পরিমাণে ইরিটেট করছিল। তবে ওর শরীর খারাপ হতো না? কারণ দেখো, একটা মানুষের তো 8 ঘন্টা ঘুম না হলে পর তো, আমাদের যেরকম 8 ঘন্টা ঘুম না হ্যাঁ, হলে পর আমাদের শরীর খারাপ হয়ে যাবে। ওটাই তো অবাক, আমি ভাবছি যে মানে একটা তো মিনিমাম ঘুম হুম লাগে, তুমি 8 ঘন্টা না ঘুমো, অ্যাটলিস্ট তুমি দিনে 4-5 ঘন্টা তো হুম। ঘুমোবে। ও ঘুমোতো না, ও ঘুমোতোই না। ছেলেটা পড়াশোনায় ভালো, এর এই প্রবলেমটা কিন্তু ছোট থেকে না, আচ্ছা। ঠিক ওর বয়সটা যখন 15-16 বছর হলো, হুম। তারপরের থেকে এই প্রবলেমটা দেখা দিচ্ছিল। মানে পাস্ট লাইফেও মোটামুটি ওরকমই এজে ছিল ওরকম? হ্যাঁ, ওরকমই ছিল। কিন্তু ওই মানে ও যখন মারা গেছে না, ওর তখন এজ 28, 29 কি 30, আচ্ছা। তার উপরে আর যায়নি। তো ওকে ভীষণ ব্রুটালি মার্ডার করা হয়েছিল, ভীষণ মানে ওটাও ছিল স্বীকার করা নিয়েই, ওর যখন আমরা দেখলাম যে স্বীকার করা নিয়েই মার্ডারটা ছিল, যে আচ্ছা। ও করেছিল কিন্তু অপর পার্টি এসেছিল আর ও তখন একা ছিল, হুম ঠিক আছে। তবে ওদের মধ্যে যেটা আমি দেখলাম যে ওই সময় নাকি ওদের মধ্যে একটা জিনিস খুব ভালো ছিল, যে যে শিকারটা যেই করুক, হুম ওদের গ্রুপে যদি কোনো বাচ্চা থাকে, হুম। আগে বাচ্চাদেরকে খেতে দেবে, তারপরে যে শিকার করেছে সে খাবে। হুম। সেখান থেকে যদি বাঁচলো তো বাকি যারা রয়েছে মেয়েরা খাবে। মেয়েরা খুব কমই থাকতো, কারণ ওদের মধ্যে মজা নেশা এটাই ইম্পর্টেন্ট ছিল। এটা কমপ্লিট হয়ে গেল, ওরা স্যাটিসফাইড বা ও স্যাটিসফাইড হয়েছে, তারপরে তাকেও মেরে দিচ্ছে, না হলে সাথে রাখছে না। তো এইভাবে প্রচুর প্রচুর ও ইউজ করেছে, এত ইউজ করেছে, না তো সেই সোলরা ওকে ক্ষমা করছে, হুম হুম। না ইউনিভার্স ক্ষমা করছে। আর এই লাইফে এসেও ও ক্ষমা চাইলো, কিন্তু তবুও বলছে সময় লাগবে, মানে এই লাইফে কিন্তু ওকে করবে না ক্ষমা। বুঝতে পেরেছি। একটু ওকে হয়তো রিলিফ দিল, যে 10 মিনিট যে ছেলেটা শুয়ে থাকতো সে হয়তো 1 ঘন্টা শুয়ে আছে। হুম হুম। বাকি রিলেশনটা মা বাবার সাথে একটু ঠিক হয়েছে, বোনের সাথে একটু ঠিক হয়েছে, বাকিদের সাথে এখনো সেরকম ঠিক হয়নি। আর ভীষণ আর্গুমেন্ট করে ছেলেটা, আচ্ছা। এত ইগোইস্টিক, এত আর্গুমেন্ট করে, মানে প্রথমে আমি যখন কাউন্সিলিং করছিলাম ওর, হুম। মানে কোথাও না কোথাও আমিও একটু বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আমাদের তো সেটা হলে হবে না, ঠিক। কারণ মানুষ প্রবলেমে থাকলেই তো আমাদের কাছে আসে। হুম হুম। তো সেখানটা মানে তাও কথা বলে উম, করেছি যখন, এখন একটু রিলিফ আছে, ভালো আছে। আর ফোন করে যখন বলে যে না দিদি একটু ঠিক আছি, বা ওর মা যখন বলে যে ছেলে এসছে বাড়িতে ভালো আছে, তো তখন শুনতে ভালো লাগে। ইভেন এটার পরেও ওর মা বলছিল যে আর একবার আসতে চাইছে, আচ্ছা। সেটা ওনার ছেলেকে নিয়ে আসতে চাইছে না, উনিই আসতে চাইছেন। তো বললাম ঠিক আছে, তো এরপরে হবে, এবার উনি একটু টাইম করুক, কারণ আমার একটু এখন কাজটা হুম ফাঁকা নেই, হুম। তো নেক্সট মান্থে মেবি। ভাল লাগলো ঘটনাটা, একটা ইউনিক, একটা অন্যরকম, মানে আমরা এতদিন ধরে অন্যরকম পাস্ট লাইফ শুনে এসেছি। এটা বেশ, মানে বলতে গেলে ভয়ঙ্কর একটা ঘটনা, যার পাস্ট লাইফে কার্মা প্রচন্ড বাজে, প্রচন্ড। প্রচন্ড বাজে। তবে আমি নেক্সট ঘটনায় যাওয়ার আগে তোমার সঙ্গে একটুখানি আলোচনা করবো। তুমি এই দুটোটা মিস করেছে, মোহিনী আর নীতিকা। হ্যাঁ, হ্যাঁ, তো একটু যদি বলে যে মোহিনী আর নীতিকা দিয়ে কি করা হয়। মানে আমার কাছে টার্মটা খুব নতুন। একদম, এটা আমাদের অনেকের কাছেই নতুন। যারা আমরা স্পিরিচুয়াল মোডে আছি, অনেকে জানি অনেকে জানি না। প্রথমে বলি, মোহিনী
মানে আমাদের ভগবান যে শ্রীকৃষ্ণ ছিলেন হুম। ওনার একটা ফিমেল ভার্সন। রাইট, যখন অমৃতটা উঠলো, একদম। অমৃত মন্থনের সময় তখন ওনার এই অবতারটা এসেছিল। হুম। তো ওনার নামটাতেই যখন রয়েছে মোহিনী, মোহিনী মানে কি যে যা মানুষকে মোহিত করে, সবাইকে মোহিত করে। তো সেখানে দাঁড়িয়ে এটার প্রপার কোনো সেরকম কোর্স হয় না, আচ্ছা। ঠিক আছে? আর সবাই এটা মানে সবার জানা নেই, সবাই করতেও পারে না। মেইন প্রবলেম এটা, কারণ এটা করতে গেলে অনেকটা প্রসেস থাকে, সেগুলো খুব করা হুম। কঠিন। কিন্তু মোহিনী দিয়ে যেটা হয় যে মোহিনীতে আমরা অনেক প্রোডাক্ট ইউজ করি, যেমন কাজল হয়, আচ্ছা। উপটান হয়, হুম। মোহিনী স্প্রে হয়, আচ্ছা। আর মোহিনী তিলক হয়। হুম। প্রত্যেকটা জিনিসই আমরা মেল ফিমেল আমরা সবাই ইউজ করতে পারি, আচ্ছা। ঠিক আছে? কিন্তু কাজল বা তিলকের যেটা হয় সেটা না, মানে এগুলো কিছুটা বশীকরণ টাইপের, আচ্ছা। কিন্তু সেটা সাত্বিক ওয়েতে। মানে এরকম নয় যে পাশের বাড়ির বৌদি পছন্দ হয়ে গেল, দাদা এসে কাজল বা উপটানটা লাগিয়ে নিল, ওরকম নয়। তো আমি চেষ্টা করি যে কাউকে এটা দেওয়ার আগে জিজ্ঞেস করে নি, হুম। কারণ এটা ভীষণ পাওয়ারফুল, আচ্ছা। ভীষণ পাওয়ারফুল। কারণ এই কাজল আর বলো আর তিলক বলো, এটা ইউজ করে মানে এই ডিভোর্স অব্দি আটকানো গেছে, আচ্ছা। ঠিক আছে? কিন্তু সবকিছুর তো একটা সময় লাগে, হুম। একটা হুম। টাইম পিরিয়ড থাকে। হুম। তো বিশ্বাসটা ইম্পর্টেন্ট, ধৈর্যটা ইম্পর্টেন্ট। ওটা দুটো নিয়ে তুমি যদি প্রোডাক্টটা ইউজ করে কেউ, তো সে ডেফিনেটলি রেজাল্ট পাবে। আমি তোমাকে একটা গল্প বলবো। হুম। মানে কাজ করেছি, সেটা পিএলআর করতে গিয়েই আমার জানা গেছে। তখন আমি তাকে সাজেস্ট করেছিলাম, সে নিয়েছিল। ইভেন আমি তোমার সাথে ফোনে কথাও বলে দিতে পারি হুম। যে সে এখন কতটা ভালো আছে। তার ডিভোর্স হবে, সে ডিভোর্স ফাইল করে দিয়েছে, দুপক্ষ থেকেই ফাইল করে হুম। দিয়েছে, সেটাও ফ্রিজ হয়ে গেছে। ইভেন সে সেই মেয়েটি 2.5 থেকে 3 মাসের মতো তার বাপের বাড়িতে চলেও গেছিল। আচ্ছা। এখন তারা ভালোভাবে মানে সংসার তো জীবন করছে, ইভেন তারা লাস্ট ঘুরতেও গেছে, সেখান থেকেও ছবি পাঠিয়েছে। তো মোহিনী তো কাজ করে ভীষণ, মোহিনী ভীষণ ভাবে কাজ করে। আর এটা সবার জন্য নয়, মানে যে কেউ এসে বললো যে আমি অমুককে বশীকরণ করতে চাই, কেন, কি রিজন, হুম। সেটা না দেখে আমি প্রোডাক্ট গুলো দিই না। আচ্ছা। কারণ কি বলতো, কিছুটা ব্যাড কার্মা গুড কার্মা সেটাও তো ইম্পর্টেন্ট। হুম। আমি হুম। মানে প্রত্যেকটাতে এনার্জি এক্সচেঞ্জ হয়। হুম। হুম। এবার আমি যদি এটাকে ব্যবসা হিসেবে দেখি, বা হ্যাঁ আমার শুধু ইনকাম হচ্ছে আমি দিয়ে দিলাম, হুম। তাহলে ওই কার্মাটাও তো আমার লাগছে। ঠিক। তো আমি সবসময় চেষ্টা করব যে আমাকে যখন ইউনিভার্স চুজ করেছে যে হুম। হ্যাঁ হুম। তুমি মানুষের ভালো করতে পারো, হুম। বা সেই দায়িত্বটা দিয়েছে, ক্ষমতাটা দিয়েছে একটু হলো, তো সেটাকে ভালো গুড ওয়েতে আমি চাই ইউজ করতে। তো ডেফিনেটলি জিজ্ঞেস করি। এবার কেউ যদি মিথ্যে কথা বলে নেয়, তাহলে বলবে যে হ্যাঁ তুমি তাহলে জেনে নিচ্ছ যে সে ভালো, তোমার তার কি মানে যে সামনের মানুষটা সত্যি হুম। কথা হুম। বলছে না বা মিথ্যে কথা বলছে না। হুম। তো সে আমার আমার তো এতটা ক্ষমতা নেই যে আমি তার পুরো পার্সোনাল লাইফটা বা তার বাড়িতে গিয়ে বা তার জায়গায় বসে জানবো। হুম। আমি প্রথমেই বলে দিই যে এই জিনিসগুলো হলে কিন্তু নেবে না, হুম। ঠিক আছে? তুমি যদি থার্ড পার্টি থাকো তো নেবে না। ইভেন তোমরা যদি ম্যারেজ থাকো, যে হ্যাঁ কোনো হাজবেন্ড ওয়াইফের প্রবলেম নাও, বা কারুর হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুমি থার্ড পার্টি সরাচ্ছ, আমি দেবো না। তুমি আচ্ছা। অন্য কারোর কাছ থেকে নিলে নিতে পারো, আমি দেবো না। বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, তারা চাইছে যে মানে কাছাকাছি থাকবে, সেটার জন্য দেওয়া যায়। কারণ তারা দুজন দুজনকে চাইছে, বা হুম। হুম। একজনের একটু প্রবলেম হচ্ছে আর একজন চাইছে, ওটা ভালো গুড হুম। ওয়েতে। হুম। আর কেউ যদি মিথ্যে কথা বলে নেয়ও, তো সেটা তার কর্মা। সে যেটা মনে করবে যে আমি এটা বলে নিয়েছি, বাকি আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওপরে যিনি রয়েছে ইউনিভার্স সব দেখতে পাচ্ছে। তো ওটা মাল্টিপল ভাবে চলে যাবে তার কাছে। তো সেটা নিয়ে আমি একদম ক্ষমা চেয়েও নি, থ্যাংক ইউ বলে নি। কারণ আমি আমার আমার দিক থেকে আমার যেটা মনে হয় যে এটা ঠিক বা এটা ভালো, আমি সেই রকম ভাবেই কাজ করি। হুম। আর সাত্বিক ওয়েতেই কাজ করি। কোনো ব্ল্যাক ব্ল্যাক বা কারোর কোনো খারাপ হবে সেরকম ভাবে কিছু করি না। তো তোমাকে আমি এটার একটা স্টোরি বলি। বল। ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে বেশ 7-8 মাস আগে একটা কল আসে। কলটা আসে আমার কাছে চন্দননগর সাইড থেকে। আচ্ছা। তো মেয়েটার বিয়ে হয়েছে 4 বছর। 4 বছর তার একটা বাচ্চা আছে, তারও ওই 2-2.5 বছর বয়স বাচ্চাটা। তো মেয়েটা আমাকে প্রথমেই ফোন করেছে, ফোন করে খুব কান্নাকাটি করছে। হুম। হুম। মানে
এতটাই কান্নাকাটি করছে, আমি বললাম আমাকে তুমি থামো, তুমি থেমে আমাকে বলো যে প্রবলেমটা কি। বলছি ম্যাম আমার একটু সময় লাগবে। আমি বলছি ঠিক আছে চলো, তুমি ফোন করেছো, আমি ফোনটা কাটছি না, তুমি বলো যতক্ষণ লাগে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন তার সাথে কথা হলো। হুম হুম। পুরো কথাটা শোনার পরে না আমার এত খারাপ লেগেছিল যে এখনো আমাদের এইরকম জায়গায় এইরকম মানে নোংরা এরকম বাজে কাজ মানুষ করে যাচ্ছে। ইভেন আমাকে কিছু ভিডিও প্রুফ দেখিয়েছিল, না হলে বিশ্বাস করা যেত না। তো মেয়েটার প্রবলেম ছিল যে তার বিয়ে হয়ে গেছে, তার বাচ্চাটা আছে, কিন্তু তার ইনলস ফ্যামিলি থেকে তাকে এত টর্চার করা হচ্ছে, তার হাজবেন্ড করছে, তার ননদরা করছে, শাশুড়ি করছে। এরা এরা মানে ফিজিক্যালি করছে না, মেন্টালি করছে। হুম। মেন্টালি এতটাই করছে যে সে নিজে গিয়ে করে নেবে, হুম তাদের কোনো দায় থাকবে না। তো আর তখন বললো যে আমার মেইন প্রবলেম আমার ফাদার ইন ল। আমি বললাম কি হয়েছে ওনাকে নিয়ে। উনি সবাইকে বা ওনার ফ্যামিলিরা সবাইকে বলেন যে আমার ফাদার ইন ল একটু নার্ভের প্রবলেম আছে, একটু ডিস্টার্ব থাকে উনি মেন্টালি। আচ্ছা, একটা মেন্টালি মেয়েটির কথা হলো যে ম্যাম একটা কথা বলুন, একটা মানুষ যদি মেন্টালি ডিস্টার্ব হয় সে সবসময় সেক্সুয়াল ভাবে টাচ কি করে করে? না। আনওয়ান্টেড টাচটা সে করবে কি করে? হুম। 1-2 বার তার প্রবলেম হুম থাকবে, হুম হুম। প্রতিবার সে ওরকম ভাবে টাচ করছে, ওরকম ভাবে দেখছে। আমার একটা ভিডিও দেখালো, মেয়েটা রান্নাঘরে ওর বাচ্চাটার জন্য খাবার করছে। হুম। শ্বশুর মশাই এলেন, উনি কথা বলছেন, তো আমি দেখলাম না ফোনটা একটু নিচু করলো। শ্বশুর মশাই ইনারওয়্যার পরা ভেতরে, আর একটা সাইডের প্যান্ট পরাই নেই, আর একটা সাইডে মানে প্যান্ট পরতে পরতে রান্নাঘরে এসছে। কেননা তার ছেলের বউকে সে জিজ্ঞেস করবে যে আজকে বাজারটা কি করব। মানে এটা কোন ধরনের ব্যবহার আমি জানি না। ঠিক আছে, তো এরকম নাকি অনেকবার মানে ব্যাড টাচ করেছে, কারণ মেয়েদের সিক্স সেন্স একটু বেশি হয়, তো হুম। এরকম ব্যাড টাচ প্রচুর হয়েছে। হাজবেন্ডকে যখন বলতো, হাজবেন্ড বলতো যে এগুলো বাবা ওরকম ভাবে করে না, তুমি ওরকম ভাবে নিও না। গেল, তো ও লাস্টে ওর হাজবেন্ডও ওকে গায়ে হাত তোলে, টর্চার করে, মারে। শ্বশুরও মেরেছে। শ্বশুর মেরে ও আমাকে দেখালো যে ওর মানে সামনের দাঁতটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে টর্চার হয়েছে। তো মেয়েটা ওর বাপের বাড়িতে চলে এসেছে। আসার পরে ও কোথাও একটা হয়তো পাস্ট লাইফ ব্যাপারে কিছু হুম হুম। শুনেছে, জেনেছে। তো আমারই এক ক্লায়েন্টের কাছ থেকেও নাম্বার পেয়েছে, নাম্বার পেয়ে কল করেছে, বলছে ম্যাম আমি না একটু দেখতে চাই, ফার্স্ট লাইফ। পাস্ট লাইফ দেখতে চাই, আচ্ছা। যে আমি যে আজকে আমার প্রেজেন্ট লাইফে এতটা ট্রাভেল হুম হুম। করছি, সাফার করছি, আমি কেন করছি। ঠিক আছে চলো। তো মেয়েটি যখন আসলো, প্রথমত তো মেয়েটিকে দেখে এতটা বিধ্বস্ত মনে হলো, মানে আমি শুধু ভাবছি যে যেতে পারবে তো আদৌ ট্রান্সে। কারণ পাস্ট লাইফে কিন্তু সবাই যেতে পারেন, খুব খুব টেন্সড থাকবে, খুব এক্সাইটেড থাকবে, বা কিছু হাইপার থাকবে, নাচ, যেতে পারবে হ্যাঁ না। তাহলে তারা যেতেই পারবে না। তো ওকে যাই হোক, ওকে প্রথমে কিছুক্ষণ মেডিটেশন করানো হলো, একটু কাউন্সিলিং করানো হলো, কিছুটা হিল হলো। হুম। ইভেন তার সাথে আমি একটু ওকে ভাবলাম যে রেকিটা দিই, তো আমি রেকিটাও দিলাম। তারপরে অনেকটা হিল হয়েছে। হওয়ার পর ওকে যখন পাস্ট লাইফে নিয়ে গেলাম, মেয়েটা ভীষণ সুন্দর চলে গেল পাস্ট লাইফে। আর আমাদের মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা রাখা হয়, তারপর সোলকে নিয়ে আসা হয়। কিন্তু মেয়েটা 1 ঘন্টার মধ্যে তার দুটো লাইফ ঘুরে এলো। হুম। তো প্রথম লাইফে দেখা হলো, আমি আমাদের যা প্রসেস সেগুলো করে নিয়ে গেলাম। তো ও একটা মাঠে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম যে ঠিক আছে তুমি আমাদের যা প্রসেস, যে তুমি এরকম করো বা এদিকে যাও। তো গেল একটা বাড়িতে, গেল না বাড়িতে না, সরি, ওর একটা অফিসে গেল যেখানে ও অ্যাজ আ ম্যানেজার জব করে। আচ্ছা। তো আমি ওকে প্রথমে বললাম যে তুমি তোমাকে কিভাবে দেখছো, হুম। মেল আর ফিমেল? তো বললো আমি মেল ফিগারে দেখছি। কেমন দেখতে? খুব সুন্দর, উঁচু লম্বা ফর্সা, আর মানে একদম ওয়েল এডুকেটেড, সেই রকম গেট আপ অ্যাজ আ ম্যানেজার যেরকম হুম। থাকার। তো ওরকমও দেখলো। তো আমি বিষয় করলাম, বললাম ঠিক আছে তাহলে তুমি অফিসের ভেতরে যাও, দেখো। বলছে না অফিসের ভেতরে আমি যাব না। কেন যাবে না? আমার একটা কলিগ আছে, আমি গেলেও আমাকে মেরে দেবে। ঠিক আছে, তো বলছে যে কেন মেরে দেবে কেন, মানে কি কি করেছো? না আমি কাজ খুব ভালো করি, হুম আমার হুম। সেখানে খুব নাম রয়েছে। তো ওই একটা ইগো ক্লাশ হয়ে গেছে যে আচ্ছা। ও আমার আগে এসেও আমার নিচে কাজ করছে, আমি ওর পরে এসে আমার প্রমোশন হয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি অফিস থেকে বেরিয়ে এসো, হুম হুম। চলো তোমার বাড়িতে ঘুরে আসি।
অফিস থেকে বেরোলো, বেরিয়ে বাড়িতে নিয়ে গেছি। তো বাড়িতেও ঢুকতেই বললো যে গেট আটকানো আছে। তা আমাদের যা প্রসেসে গেটটা খোলা করানো হলো, ও ভেতরে গেল, গিয়ে ওর দেখছি ওর মা দাঁড়িয়ে রয়েছে। হুম, ঠিক আছে, তো আমি বললাম যে তোমার নাম কি, তোমার মা তোমাকে কি নামে ডাকছে? হুম, বলছে আমার নাম সোহাম। আচ্ছা। ঠিক আছে, সোহাম। আর এই লাইফে কিন্তু সে একটা মেয়ে, হুম, হুম, প্রেজেন্ট লাইফে। হুম, হ্যাঁ, এটা তার আগের পাস্ট লাইফে। বলছে আমার নাম সোহাম, আর আমার মা আমাকে দেখে খুব খুশি। আমি বললাম না, বাড়িতে কে কে আছে বা কি দেখো? বলছে কেউ নেই, বাবা মারা গেছে, তো আমি আর আমার মাই থাকি। তো আমি বললাম তোমার ওয়াইফ? বলছে না, আমি বিয়ে করিনি। তো আমি আরো 3 বছর বাড়িয়ে দিলাম, যে তোমার 3 বছর বেড়ে গেছে, এইবার তুমি দেখো কে কে আছে। ও বলছে আমার ওয়াইফ আছে, মানে তখন বিয়ে হুম, করেছে। তো তারপর আমি বললাম যে তাহলে তুমি তোমার ওয়াইফের সাথে এখন কি করছো? বলছে খুব ঝগড়া হচ্ছে আমাদের। আচ্ছা। ওই লাইফে ওর ওয়াইফের সাথে খুব ঝগড়া হচ্ছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে? আমার ওয়াইফ খুব টাকা পয়সা খরচা করে, হুম, খুব মানে আমার এখন প্রবলেম রয়েছে, আমি দিতে পারছি না, তাই আমার ওয়াইফ প্রচন্ড ভাবে ঝগড়া করছে আর বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম তুমি কি করেছো? বলছে আমি আমার ওয়াইফকে প্রচন্ড মেরেছি, প্রচন্ড টর্চার হুম, করেছি। ঠিক আছে, থাপ্পড় মেরেছি, চুল ধরে। তো সেখানে ওয়াইফ মারধর হয়ে গেছে, তারপর ওয়াইফ বেরিয়ে যাচ্ছে। তো হুম, আমি বললাম তুমি তুমি যে এই যে মারধরটা করলে, তোমার ওয়াইফ তুমি তোমার ওয়াইফকে ডাকো, সোলকে ডাকো। হুম, সোলকে ডেকেছে, সোল আসবে না, মানে সোলটা ওখানে রেগে রয়েছে, সোল আসবে না। আচ্ছা। তো আমি বলছি যে তখন একটা জিনিস বুঝতে পারলাম, যে ও মেরেছিল, ও কিন্তু সেই জন্যই এই লাইফে এই সাফারটা করলো। হুম, ওকে বলছি তো, ও কোনো রকম ভাবেই মানে সে আসবে না। আমি বলছি যে তুমি একটা কাজ করো, তুমি ক্ষমা চাও, তুমি তাকে মানে বলো যে আমার ভুল হয়েছে, আমি আর করবো না, আর তুমি ফিরে এসো, তুমি যেও না। হুম, তো অনেক বলার পরে সোলটা এলো। সোলটা আসার পরে ওরা ক্ষমা চাইলো। সোল ক্ষমা করতে চাইছিল না, কিন্তু একটা টাইমের পর গিয়ে সে সেই সোলটা বললো ইটস ওকে। হুম, সোহমকে বললো ইটস ওকে। তো আমি বললাম তুমি যে তোমার এই ওয়াইফকে দেখছো, এই লাইফে তোমার এই ওয়াইফের সাথে কি রিলেশন আছে, তুমি তার চোখের দিকে তাকাও। কারণ আমরা যতবারই জন্ম নিই না কেন, আমাদের আইবল কিন্তু কখনো চেঞ্জ হুম, হয় না। হুম, আর আমরা শুধুমাত্র আইবলটা দিয়েই মানে দেখি যে হ্যাঁ আমার কোন লাইফে কে কি আছে হুম, রিলেশন। তখন ও বলল আমার এই লাইফের হাজবেন্ড। ওকে। রোল কানেকশনটা রিভার্স হয়ে বুঝতে গেছে। পারছো? রোল রিভার্স হয়ে গেছে। মানে ওই লাইফে ও হাজবেন্ড ছিল, হুম, ও টর্চার করেছে, এই লাইফে ও ও ওয়াইফ, তো ও সেই টর্চারটা সহ্য করছে। ওখান থেকে বার করানো হলো, রেমেডি নেওয়া হলো, বেরিয়ে এলো, গেল। তো ওকে আর একটা লাইফে নিয়ে যাওয়া হলো, যে তোমার আর একটা লাইফে যাচ্ছি, দেখি যে ওই লাইফে তোমার বাকি যে প্রবলেম গুলো কেন হুম, হচ্ছে। তো ওই লাইফে যখন ও গেল, ওকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো? বলে আমি কবরস্থানে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা। আমি বলছি কি পরে রয়েছো? লং গাউন, খ্রিস্টান মেয়েরা যেরকম হুম, থাকে হুম, ওরকম একটা গেট আপেও রয়েছে, হুম, লং গাউন, খুব সুন্দর দেখতে। কিন্তু একটা জিনিস প্রত্যেকটা লাইফে সেম ছিল, যে ও খুব রিচ ফ্যামিলি থেকে বিলং আচ্ছা, করতো, আর খুব দেখতে সুন্দর। আচ্ছা। সেও মেল ফিমেল যাই হোক। তো ও তখন খ্রিস্টান ছিল। তো ও একটা মানে ফিমেল ফিগারই ছিল। তো নামটা আমার মনে নেই, মানে একটু হার্ড নাম ছিল, অনেকদিন আগে করা ছিল, মনে নেই। তো আমি ওকে বললাম তুমি ওখান থেকে বেরিয়ে এসে তারপর তুমি তোমার বাড়ির দিকে যাও। বলছে বাড়ি অনেক দূরে। আমি বললাম ঠিক আছে, তুমি মানে কবরস্থান থেকে বেরো, দেখো সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ওই সময় যে এরকম গাড়িগুলো হতো না, মানে কালো রঙের একটু অন্য প্যাটার্নের, বা দরজাটা হুম, আমরা যেদিকে খুলি ওইটা উল্টো দিক থেকে ওই দরজাটা খোলা পুরোনো হতো। দিনের ভিনটেজ কার হ্যাঁ, যেগুলো, ভিন্টেজ হ্যাঁ, কার হ্যাঁ। টাইপের। তো ওখানে ড্রাইভার রয়েছে, ও গেল, ও উঠলো, উঠে বাড়িতে যাচ্ছে। আমি বলছি তুমি দেখো তো, তুমি যে এই যে ট্রাভেল করছো, তোমার আশেপাশে কি আছে? তুমি যে হুম, রাস্তাটা দিয়ে যাচ্ছ, আশেপাশে কি আছে? বলছে শুধু বড় বড় গাছ আর জঙ্গল। আচ্ছা। আর রোদটাও সেরকম নেই, যেটা আমরা কিছুটা হরর মুভিতে দেখি, যে হুম, গাড়ি হুম, যাচ্ছে ভিন্টেজ কার গুলো একটা যেরকম, ওরকম একটা সিচুয়েশন লাগছে। তো কিছুক্ষণ যাওয়ার পর ওর বাড়িতে পৌঁছলো। হুম, আর একটা কথা বলি, ওর প্রত্যেকটা লাইফে শুধু একটা না, দুটো জিনিস কমন, যে ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি, সেটা ফিমেল হোক বা মেল হোক, প্রত্যেককেই রিচ, আচ্ছা, প্রত্যেকে রিচ ফ্যামিলি থেকে বিলং করে। আর প্রত্যেকটা লাইফে কিন্তু বীভৎস সুন্দর দেখতে, আচ্ছা। এই লাইফেও খুব সুন্দর দেখতে ও। তো এটা হলো, এবার ও বাড়িতে গেল।
আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেব আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যাক একটা হরর পডকাস্ট। আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। বাড়িতে যাওয়ার পরে আমি বলছি তুমি বাড়িতে ঢোকো। ও যখন বাড়িতে ঢুকলো তখন বললো যে আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, ওরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আদর করো, ওদেরকে ভালোবাসো, কারণ তুমি সেই লাইফে গিয়ে তোমার সেই ছেলে মেয়েদেরকে সোলকে দেখেছো, একটা মা তার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে। তো ও আদর করলো। করার পরে আমি যখন ওকে বললাম যে তুমি এইবার ঘরের ভেতরে যাও, ও কিন্তু এন্ট্রি নিচ্ছে না। ও বলছে আমি যাবো না। তো আমি বললাম কেন যাবে না কেন? না গেলে আমাকে মারবে। আচ্ছা। তো আমি বলছি কে মারবে? বলছে আমার বর আমাকে মারবে। আমি বলছি তোমার বর মারবে কেন? কি করেছো তুমি? বলছে না আমাকে বাইরে মানে বাড়ির থেকে আমাকে বেরোতে বারণ করা হয়, যে তোমাকে সব এনে দিয়েছি। কিছু কিছু হয় মানুষ যারা ওয়াইফকে ভাবে যে আমি অ্যাচিভ করে নিয়েছি, বিয়ে হয়ে গেছে, তোমাকে সবকিছু এনে দেবো, তুমি ঘর আর বাচ্চাকে দেখবে, তোমার আর কোনো লাইফ নেই। তো ওই লাইফটা ওর কিছুটা ওরকম ছিল। তো ও যাই হোক, আমি বললাম যে তুমি যাও, কিছু করবে না, আমি তোমাকে তোমার এঞ্জেল গাইড এঞ্জেল দিয়ে পাঠাচ্ছি। ও গেল। ওর বর তখন আর্মিতে জব করতো, ঠিক আছে, মেজর পোস্টে ছিল। তো ও যখন গেছে, ও দেখছে যে ওর বর প্রচন্ড রেগে রয়েছে, কেননা ও বেশ খানিকক্ষণ ধরেই ও বাড়ির বাইরে ছিল। আর ওর বর তখন মেবি হয়তো ডিউটিতে ছিল, এসে দেখেছে নেই, তো খুব রেগে গেছে। আর বাড়িতে প্রচুর কাজের লোক সব রয়েছে, কিন্তু ওকে বেরোতে দেবে না। তো ও গেল, যাওয়ার পরে ওকে ও ও বলছে যে ম্যাম আমাকে এখান থেকে বার করুন, আমার ভয় লাগছে, আমি থাকতে পারবো না, আমাকে মারতে আসছে। ও সেখানেও মার খেয়েছে। এবার আমি বললাম যে আগের লাইফটাতে দেখলাম সেটাতেও বর ও মারছে, এবার তো এরকম করলে তো তাহলে প্রত্যেকটা লাইফ ও নিতেই থাকবে, আর একজন আরেকজনের সাথে রিভেঞ্জ নিতেই থাকবে। তো তখন আমি বললাম যে তুমি বরকে জিজ্ঞেস করো যে তোমার এই প্রবলেমটা কেন হচ্ছে, বা উসলকে জিজ্ঞেস করো যে ও কেন তোমাকে মারছে, যদি তোমাকে ভালোবাসে না। তখন ও জিজ্ঞেস করে বলছে যে ওই মানে ওর মেইন প্রবলেম ছিল যে ও অনেকটা ইগোইস্টিক থাকে ছেলেটা, আর ও ভীষণ অহংকার। ও কাউকে ওর মানে সবাই নিচে থাকবে, ও সমস্ত লিডারশিপ গুলো ক্যারি করবে, এগুলো ওর এমনি। আর অন্য কোনো প্রবলেম নাই, ওর প্রবলেম হলো ও কোথাও বেরোবে না, ওর ওয়াইফের দিকে কেউ তাকাবে না, আর ও এরকম টর্চার করবে, ওর ভালো লাগে। মানে আমি আগের যে একটা পাস্ট লাইফ করেছি তার যেরকম ছিল, যে একটা টর্চার মাইন্ড ছিল যে আমি টর্চার করব বা আমি এরকম লাইফে মস্তি করব, এই মেয়েটির মানে হাজবেন্ডেরও ওই সেম প্রবলেম ছিল। কিন্তু তার সাথে একটাই মিল কি ছিল, যে সেম সোলি এতগুলো লাইফ কিন্তু এক্সচেঞ্জ করে করে আসছে। তাদের রিবার্থের মধ্যে অনেকটা গ্যাপ আছে, কিন্তু তাদের সেম প্রবলেম গুলো আসছে। তো আমি বললাম যে তোমার কার্মিক সাইকেলের মতন, মানে বারবার প্যাটার্ন তো অবশ্যই রয়েছে, কারণ ও ওকে যখন মারছে ও মনে ভাবছে যে আমি 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 ওকে মারছি, যে তাহলে এবার আমি ওর রিভেঞ্জ নেব, ঠিক আছে। তো সেটা কোনো একটা কারণে হয়তো, যেমন ওই লাইফে এই মানে লাস্টের লাইফটা যে দেখলাম, ওর হাজবেন্ড ওরকম একটা জব করে, তো ও তো পারবেই না ওর হাজবেন্ডকে মারতে। তো ও যে যখন মারছে ওর রাগ হচ্ছে, ওর হিংসে হচ্ছে যে আমি কেন এত সাফার করছি, ওকেও যেন ভগবান এই সাফারটা করায়। তো যখন পরের লাইফটায় গেল, মেয়েটা তখন ছেলে হলো, সেম ভাবে এলো, ওর যেই রিভেঞ্জটা ছিল ওই সে রিভেঞ্জ মাইন্ড নিয়ে এলো এই লাইফে। ওই ছেলেটা মানে মেয়ে হিসেবে এলো, মানে তার পাওয়ার একটু হলেও কম। তো এইভাবে প্রত্যেকটা লাইফ সার্কেলে না ওরা আটকে গেছে, ওখান থেকে বেরোতেই পারছে না, কিছুতেই বেরোতে পারছে না। আর আমি যখন বলছি যে তুমি তাহলে দেখো যে মেইন প্রবলেমটা কোথায়, ওকে সেটাও দেখতে দিচ্ছে না। ওখানে গিয়ে কোথাও একটা প্রবলেম ছিল। তো যাই হোক, আমি তবু আমাদের যা প্রসেস থাকে সেটা করে জেনে রেমেডিটা নিয়ে যখন এলাম, কিন্তু এখনো কিন্তু ও আরো 2টো সেশন নেবে, কারণ ও প্রপার ওয়েতে এখনো অ্যান্সারটা পায়নি যে কেন হচ্ছে। তো ওর হাজবেন্ডের সাথে হ্যাঁ ভালো নিশ্চয়ই আছে এখন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে না মানে প্রবলেম মাঝে মাঝে হয়, কিন্তু আগের মতন এতটা হয় না, কারণ রেমেডি
মানে তুমি কারণ জানতে পারছো না যে দেখে যে তোমার প্রেজেন্ট লাইফে ভালো থাকার কিছুই রেমেডি আসবে না, সেটা তো না, কিছুটা রেমেডি তো আসে। তো সেই রেমেডি গুলো যখন এসছে, ও অ্যাপ্লাই করেছে, খুব সাধারণ রেমেডি থাকে, কিন্তু মানে যে ডিভোর্সটা ছিল সেই ডিভোর্সটা আটকেছে। আচ্ছা। ঠিক আছে, ডিভোর্সটা আটকেছে, তারা ভালো আছে, আগের তুলনায় যথেষ্ট ভালো আছে, ইভেন তারা ঘুরতেও গেছে। কিন্তু প্রবলেমটা হলো যে ওর এখনো ওই কোয়েশ্চেনটা রয়েছে, কারণ আরো সেশন লাগবে, কারণ ওকে আমি যখনই বলছি যে তুমি জিজ্ঞেস করো, ও প্রত্যেকটা সময় জিজ্ঞেস করতে গিয়ে ভয় পাচ্ছে যে আমাকে মারবে, আমাকে মেরে দেবে, ও ভয় পাচ্ছে, ও থাকতে পারছে না, বলছে ম্যাম আমাকে বার করে নিয়ে আসুন, আমি পরে যাব, আমি পরে আবার সেশন করব। তো আমার পরশু দিনকেও আছে, ওকেই আমার ডেট দেওয়া রয়েছে, ও পরশু দিনেও আসবে। কিন্তু ওই যে প্রবলেমটা ছিল যে বড়কে দেখতো না, ভালোবাসতো না, কিছু করতো না, ছেলে বা ওর কোনো খরচা দিত না, এখন সেগুলো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। কিন্তু তবু ও যে এতটা সাফার করে এসছে, বা এই প্রত্যেকটা যে দুটো লাইফেও দেখেছে, ওর আগেও আরো লাইফ আছে, সোলটা অনেক পুরনো, কারণ কথাবার্তা নেচার দেখলে বোঝা যায় যে সোলটা কতটা পুরনো। তো ও ওর এখনো সেই কোয়েশ্চেনটা রয়েছে যে আমি জানতে চাই আমার সাথে এটা কেন হচ্ছে, তো আর আমাকে কেন দেখতে দেওয়া হচ্ছে না। আচ্ছা। কারণ যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে, 3টে সেশন ওর হয়ে গেছে, আচ্ছা। কিছু কিছু জিনিস ও জানতে পেরেছে, কিছু কিছু জিনিস জানতে পারেনি। তো পুরোটা যখন ও জানতে পারবি, আমি এইটা তোমাকে মানে আরেকটু ভালোভাবে বলতে পারবো এরপরে। কারণ কি, আমারও খুব ইচ্ছে রয়েছে যে ওকে কেন জানতে দেওয়া হচ্ছে না, বা ইউনিভার্স কেন আটকাচ্ছে। ইউনিভার্স যদি পারমিশন না দেয় আমরা তো জানতে পারবো না, সেটা আমি মানুষ, আমার পক্ষে যেটুকু সম্ভব করার আমি তো সেটুকু করছি চেষ্টা। ও অ্যাজ আ সোল সেখানে গিয়ে ওরও যেটুকু করার ও করছে। কোথাও কিছু একটা হয়তো কারমা এতটাই খারাপ যে ও জানতে পারছে না, ওকে জানতে দেওয়া হচ্ছে না, কিন্তু ও কন্টিনিউ কিন্তু রেমেডি গুলো করছে যেগুলোতে একটু হলেও রিকভার হচ্ছে, রিলিফ পাচ্ছে। তো মেবি নেক্সট যে সেশনটা হবে সেটাতে হয়তো জানতে পারবো। কিন্তু একটা জিনিস কিনা আমি মানে করেছি, প্রচুর পাস্ট লাইফ করেছি, কিন্তু কিছু কিছু ঘটনা এতটাই প্যাথেটিক হয় যে মানে তখন নিজেরই মনে হয় যে আমি এটা জানতে পারছি না, মানে সে এতটা সেই মানে সোলের এতটাই খারাপ কাজ থাকে যে আজকে তাকেও জানতে দিচ্ছে না, আমাকেও জানতে দিচ্ছে না, তো কিউরিসিটি হয়ে যায়। আর এটার জন্য আরো নেশা বেড়ে যায় যে না আমাকে জানতেই হবে, করতেই হবে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টেরও কিছুটা থাকে ধৈর্য, তো উনিও সেরকম ভাবে রয়েছে ডিটারমাইন্ড যে না আমাকে জানতেই হবে। আর পরশু দিনকে আমাদের আছে ডেট, তো দেখি কি করা যায়। না, খুব ভালো লাগলো এই ঘটনাটা শুনে। কারণ কি, এরকম এরকম আনসার্স গুলো ওরা যারা নিজেরা পাওয়ার জন্য যেই খোঁজটা, সেটা তারা খুঁজে পাচ্ছে। তবে আমার মনে হয় কি, পাস্ট লাইফ যেন সবার না করাই উচিত। তোমার কি মনে হয়? পাস্ট লাইফ না সবার না করা উচিত এটা বলবো না, আমার যেটা মনে হয় যে পাস্ট লাইফ করা উচিত। কেন উচিত? যারা বিশ্বাস করে তাদের উচিত, যারা বিশ্বাস করে না তাদের উচিত না, কারণ তারা কিছুই জানতে পারবে না। তারা প্রথম থেকেই মাইন্ডসেট থাকে যে আমাকে নিয়ে দেখাও, আমাকে করিয়ে দেখাও, কিছু নেই, তো তারা জীবনেও যেতে পারবে না। কিন্তু যারা প্রবলেমে রয়েছে, দেখো একটা জিনিস কি বলতো দাদা, যে আজকে আমি যেই বীজটা বুনবো আমি কিন্তু সেই ফসলটাই কাটবো। আমার কিছু ভালো হচ্ছে, আমার ইচ্ছে থাকবে না পাস্ট লাইফ জানার, কারণ আমি আগে কিছু ভালো করে এসেছি, আমার সাথে ভালো হচ্ছে। আমি কখন জানতে চাইবো? যখন আমার কোনো প্রবলেম। আর তুমি আমাকে এখন একটা জিনিস দেখাও যে আমাদের এই সময়টাতে এমন কোন মানুষ আছে যার প্রবলেম নেই। না না, প্রবলেম তো আছে। দেখো, প্রবলেম ছাড়া তো লাইফ হয় না। একদমই। আর তুমি যেটা বললে না যে কর্মা, ব্যাড কর্মা, দেখো যখন আমরা প্রেজেন্ট লাইফটাকে লিড করি না, তখন আমরা সত্যি আমাদের কাছে কোন কর্মাটা ভালো কোন কর্মাটা বাজে সেটা কিন্তু আমরা জাজ করতে পারি না। কারণ আমি যখন যেটা যেটা মনে করি যে আজকে আমি কাজটা করব, আমি সেটা করবো। এবার সেটা বাজে কি খারাপ সেটা আমি তখন মানে জাজ করবো না বা জাস্টিফিকেশনে যাব না। ঠিক আছে, কারো যদি মেয়েদের নেশা থাকে, তার কাছে ওটাই ভালো কর্মা। কারণ ভাই আমি তো পাচ্ছি যে একটা লোক সিগারেট খাচ্ছে বা মদ খাচ্ছে, সে বলবে এটা আমার আমার ইচ্ছা, এটা আমার উইল, এটা ভালো খারাপের কি আছে। বাট এই পুরো জিনিসটা হয় আফটার লাইফে গিয়ে এফেক্টটা আসে। তো তখন ভাবে সেই লাইফে খুব বাজে কাজ করছে, কিন্তু সে খুব ভালো লাইফ লিড করছে,
কেন কিনা তার পাস্টে কোনো ভালো কাজ ছিল, হুম। সে সেটা এই লাইফে লিড করলো। বাট এই লাইফে যে খারাপ কাজগুলো সে করছে, সে ভাবছে যে আমি খারাপ কাজ করছি না, কেন কিনা ভগবান তো শুনেছি যে খারাপ কাজ করলে তার জন্য শাস্তি দেয়, আমি শাস্তি পাচ্ছি না মানে আমি ভালো কাজ করছি। কিন্তু সে এটা জানে না যে আজকে আমি যেটা করছি সেটা ভালো করলে আমি এরপরে ভালো পাবো, আর আমি খারাপ করলে এরপরে খারাপ পাবো। আর খারাপটা কিন্তু এইভাবে আসে না যে তুমি এই লাইফে কারোর 1 টাকা মারলে তো পরের লাইফে তোমাকে 1 টাকাই দিতে হবে, হুম। 1000 টাইম মাল্টিপ্লাই হয়ে আসে। হতে আর পারে। সেটা আমার নিজের মানে নিজেদের রিলেটিভদের মধ্যেই হয়েছে যে ভদ্রলোক ভীষণ ভালো কাজ করে, সে এই লাইফে কারোর কোনো ক্ষতি করেনি, উল্টে হেল্প করেছে। হুম। কিন্তু আমি এক ধাক্কায় তার প্রায় লাখের ছাড়ো তো মানে আমি তার কোটি যেতে দেখেছি। হুম। সেটা কেন গেল? তার প্রশ্ন যে যে আমি এত পুজো আর্চা করছি, আমি এত নাম ভজন করছি, তাহলে এটা কেন করলো ঠাকুর আমার সাথে? এই কারণেই করলো কারণ তুমি পাস্টে গিয়ে করেছো সেই কাজ। হুম। হুম। তারও একটা পাস্ট লাইফ করা ছিল। তো এতগুলো তো মানে বলতে গেলে তো অনেক টাইম চলে যায়, কিন্তু তারও পাস্ট লাইফ করেছিলাম। আর সেই লাইফে সে কিন্তু 1 টাকাই চুরি করেছিল। আচ্ছা। ঠিক আছে, ওটাকে চুরিও বলবো না। তার মালিক তার উপর খুব ভরসা করতো। তো ভরসা করার পর সে ক্যাশের ব্যাপারটা উনি ভদ্রলোক সামলাতেন। আর ওই লাইফেও উনি অ্যাজ আ মেল হিসেবেই ওনার জন্ম ছিল। উনিও খুব কাজবাজ ভালো করতেন, আর ওনার মালিক খুব বিশ্বাস করতো। তো একদিন কি হয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ হুম। করে হুম। মালিক আগে চলে গেছে। আর উনি টাকা পয়সা গুনে উনি মালিককে দিয়ে এসছে। উনি নিজেও দেখেনি যে ড্রয়ারের মধ্যে ওই 1 টাকা পড়েছিল। এই জন্য দেখবে অনেক জায়গাতে বলে 16 আনা খুব ইম্পর্টেন্ট। হুম। তো ওই 1 টাকা পড়েছিল, সে দেয়নি, ভুলে গেছে কোনো কারণে। সে যখন পরের দিন এলো, সবটা খুললো, দোকানটা খুললো, সবকিছু করলো, দেখছে ড্রয়ারে পড়ে রয়েছে। তো যেহেতু মালিক ওকে রিটার্ন কিছু জিজ্ঞেস করেনি ও যে ওই এই টাকাটা নিয়ে টাকাটা নিয়েছে। নেই, ও টাকাটা রেখে হুম। দিয়েছে। ও কিন্তু ওইভাবে রাখেনি যে আমি টাকাটা চুরি করব বা আমি রেখে দেবো। ওই বলছে ঠিক আছে মালিক বলেনি, তাহলে এটা হয়ে গেল, আমার প্রফিট হয়ে গেল, আমি রেখে দিই। ওইটাই এই লাইফে এসে মিনিমাম দেড় দেড় কোটি 1 টাকা ছিল, সেটা মিনিমাম 1.5 কোটি হিসেবে গেছে। আর এটা মানে বাইরের কারুর না, আমার রিলেটিভের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যেই হয়েছে ব্যাপারটা। আচ্ছা। ঠিক আছে, তো এই জন্য মানে আমি কোনো কিছু করলে বা কাউকে কারুর কোনো কাজ করলে আমি ভীষণ বুঝে করি। ওই জন্যই বললাম যে মোহিনী তিলক বা যা কিছু আমার আছে, তো ওগুলো আমি ভীষণ বুঝে শুনে দিই। হুম। আমার উপর যাতে না আসে। কিন্তু হ্যাঁ, সামনের মানুষটা যদি আমার মিথ্যে কথা বলে আমার তো তাহলে সেটা প্রবলেম নেই। তবে যেই মেয়েটির প্রবলেম ছিল তাকে আমি সাজেস্ট করেছিলাম মোহিনী উপটান আর মোহিনী কাজলটা সাজেস্ট করেছিলাম। আচ্ছা। তো ওর কাজ কিন্তু করেছে। ওই দিকটা থেকেও কাজ করেছে। প্লাস ও যে রেমেডি পেয়েছিল সেই রেমেডিও করেছে, টিল নাও করে যাচ্ছে। এমন না যে মানে ইউনিভার্স তোমাকে যে রেমেডিটা বলবে হুম। হুম। সেটা তুমি 11 দিন 21 দিন করলে না, তুমি যতদিন লাইফ থাকবে তোমার ততদিন করে যেতে হবে, আর তুমি তো আস্তে আস্তে করে ভালো ফলটাও পেতে শুরু করবে। তো মানে পিএলআর এর সাথে পিএলআর করার পরে কারোর জানো যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে রেকি যেরকম কাজ করে, হুম। লামাফেরা যেরকম কাজ করে, মোহিনী তিলক কাজল বা উপটান এটাও ভীষণ ভাবে কাজ করে বশীকরণের দিক থেকে, বাট আচ্ছা। সাত্বিক ওয়েতে, ভালো ওয়েতে, কোনো মানে খারাপ দিকে কোনো কিছু না। তো এটা তো আছে মোহিনীটা খুব ভালো, মানে কেউ যদি ভালোভাবে ইউজ করে, ভালো ইউজ করে, হুম। তো অবশ্যই কৃষ্ণ তো এমনিতেই ভালো আর একটু নটঘাট, আর ওনাকে দেখে এমনি আমরা আমরা ওনার সব রাধা মা বা বাকি যারা রয়েছে এমনি মোহিত হয়ে গেছে। হুম। আর আমরা তো মানে ছোটখাটো মানুষ, তো আমাদের তো হবেই কাজ। না প্রিয়াঙ্কা, খুব ভাল লাগলো এই ঘটনাগুলো শুনে, যে এত সুন্দর সুন্দর ঘটনা হুম। তুমি বললে, যেগুলো ঘটেছে লোকদের লাইফে। কত রকম জিনিস থাকে যে ইউনিভার্সের মধ্যে সীমিত রয়েছে, যেখান থেকে তুমি পরে আস্তে আস্তে জানতে পারছো। খুব ভাল লাগলো। তোমার কেমন লাগলো এপিসোডটা করে? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর এই স্টোরি এরও ভালো লেগেছে কারণ আহ, যেগুলো রিয়েল স্টোরি হয় বা যেই কাজগুলো আমরা করি হুম। সেগুলো ভালো রেজাল্ট পাওয়ার পরে, সেখান থেকে ভালো ফিডব্যাক আসার পরে তখন ইচ্ছে হয় যে আর 5টা মানুষ জানুক হুম। বা তারা এটাও বুঝুক যে হ্যাঁ তারাও ভালো আছে, তাহলে আমাদেরও অধিকার আছে ভালো থাকার। আর একদম। আমরাও তাহলে সেইটা দেখি, কারণ
হ্যাঁ, সবার পাস্ট লাইফের দরকার হয় না। অনেকের রেকি হিলিং বা আর যা মডালিটি আছে সেগুলো দিয়েও কাজ হয়। অনেকের পাস্ট লাইফ করাটাও ইম্পর্টেন্ট। তো এইগুলো যখন বলতে পারি আমরা এইভাবে, তখন মনে হয় যে আরো 5টা মানুষ কানেক্ট হলে পরে তাদেরও প্রবলেমটা সলভ হবে। তো এগুলো ভালো লাগে যখন ফিডব্যাকটা আসে ভালো, যে না হ্যাঁ আমি তাহলে মানে ইউনিভার্স আমায় যে কাজটা দিয়েছে আমি একটু হলেও ভালো করে তো করছি, যে না ভালো হচ্ছে। কারণ আমি নিজে যখন ভালো আছি, তো আমি মানুষকে ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করব, এটাই মানে আমার কাছে অনেক, এটাই আমার কাছে বড় পাওনা। ঠিক, খুব ভালো লাগলো। আহ, আশা করবো যে তুমি আরো অনেক লাইন্স পাও, অনেক ঘটনা আমাদেরকে শোনাবে এসে। একদম আহ, একদম। খুব ডিফারেন্ট টাইপের ঘটনা শুনতে পাই, কারণ কি আমি অনেক বছর ধরেই পাস্ট লাইফ নিয়ে শুনছি সবার কাছ থেকে, যত কনসালট্যান্ট এক্সপার্টসরা রয়েছে, তো তাদের কাছ থেকে শুনছি, বিভিন্ন রকম ঘটনা শুনছি, প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা একটা অন্যরকম। এখানেও আমরা অনেক কিছু জানলাম, শুধু সিঙ্গেল পাস্ট লাইফ না, মাল্টিপল পাস্ট লাইফ, যেটা আমি বুঝলাম যে মাল্টিপল পাস্ট লাইফের থেকেও কার্মাটাকে টেনে এনে এই লাইফেও তোমাকেও ভুগতে হচ্ছে। ইভেন পুরোপুরি রেমেডিটাও সেইভাবে তাকে দেওয়া হচ্ছে না, যে তার কর্মাটা মানে এতটাই হেভি, কিছুটা তাকে রিলিফ দেওয়া হচ্ছে, তাকে তাও হোল্ড করানো হচ্ছে যে না এখনই না, সময় লাগবে। ঠিক। আবার একটা নতুন এপিসোড করবো তোমার সঙ্গে। আজকের এপিসোডটা খুব ভালো লাগলো আমার। খুব শিগগিরই তোমাকে নিয়ে আবার একটা বসবো, তখন তোমার কাছে এই দুটোর পুরো রেজাল্ট চলে আসবে, একদম একদম তখন আবার ওটার একটা ছোট নিয়ে আর যেটা করব সেটা হচ্ছে একটু নীতিকা নিয়েও আমরা একটু আলোচনা করব পরের এপিসোডে। আর বাকি কিছু কিছু যে যে প্র্যাকটিসেস গুলো আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয়। আপনাদের সঙ্গে যদি কোনো ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, তো আমার নাম্বার নিচে দেওয়া আছে, সেখানে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা বাস্তু ও প্যারানর্মাল যে রেমেডিস গুলো দিয়ে থাকি সেগুলো আমরা গিয়ে বাস্তু ভিজিটে গিয়ে আপনাদেরকে করে দেই। দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়, আবার আসবে একটা নতুন পডকাস্ট নিয়ে। ততদিন ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে আবার রাত 9টার সময় সামনের শুক্রবার। আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেস গুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে।